বিংশ শতাব্দীর সবচেয়ে পরিচিত মুখগুলোর মধ্যে যদি কাউকে খুঁজেন তাহলে এই মুখটা আসবেই। এমন এক ব্যক্তিত্ব যাকে কেউ শ্রদ্ধা করে, আবার কেউ করে তীব্র ঘৃণা। তিনি আর কেউ নন, বিপ্লবী চে গুয়েভারা। ভাবা যায়, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তার মুখের কথা ছিল এটাই। কি অবিশ্বাস্য, তাই না? এই কথাগুলোই যেন তার আপোষহীন, বিদ্রোহী সত্তার এক জীবন্ত প্রতিচ্ছবি। জীবনের শেষ সেকেন্ডও শত্রুর সামনে মাথা নোয়ায়নি। আর এখানেই তো আসল প্রশ্নটা, কিভাবে একজন মানুষ একদিকে হতে পারেন গরিবের মুক্তিদাতা, একজন বীর, আবার অন্যদিকে হতে পারেন একজন ঠান্ডা মাথার খুনি। এই দুইটা সত্তা কিভাবে একজনে মিলে যায়? চলুন আজ এই জটিল ধাঁধারই গভীরে ঢোকা যাক। তো এই বিপ্লবী চে হওয়ার আগে তার পরিচয়টা কি ছিল? তিনি কিন্তু ছিলেন আর্নেস্তো গুয়েভেরা, আর্জেন্টিনার এক বেশ সচ্ছল উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলে। তার এই যে অবিশ্বাস্য পরিবর্তন, এর শুরুটা হয়েছিল কিন্তু অনেক আগে থেকেই। শুনলে হয়তো একটু অবাকই লাগবে, এই বিপ্লবী নেতা ছোটবেলা থেকে মারাত্মক হাঁপানির রোগী ছিলেন, কিন্তু কোনো শারীরিক সীমাবদ্ধতায় তাকে আটকে রাখতে পারেনি। একদিকে যেমন বাড়িতে ছিল প্রায় ৩,০০০ বইয়ের বিশাল এক লাইব্রেরি, অন্যদিকে তিনি ছিলেন একজন তুখর রাগবি খেলোয়াড়। মানে বুঝতেই পারছেন, তার শৈশবটা ছিল বেশ আরামের আর বুদ্ধিবৃত্তিকভাবে খুবই সমৃদ্ধ, যা কিনা তার ভবিষ্যৎ জীবনের কঠিন বাস্তবতার থেকে ছিল একেবারেই ভিন্ন। আর ঠিক এই পয়েন্টটাতেই তার জীবনের মোড় ঘুরে যায়। এই যে ৮,০০০ মাইলের এক মোটরসাইকেল জার্নি, এটা শুধু একটা ভ্রমণ ছিল না। এই যাত্রাপথে তিনি নিজের চোখে যা দেখলেন, মানুষের নিদারুণ দারিদ্র্য, বড় বড় কোম্পানির শোষণ, কৃষকদের দুর্দশা, সেটাই তার ভেতরের ডাক্তার সত্তাটাকে পুরোপুরি বদলে দিয়ে একজন বিপ্লবী হিসাবে জন্ম দিল। এই বিখ্যাত যাত্রাই কিন্তু পরে দ্য মোটরসাইকেল ডায়েরিজ নামে সারা বিশ্বে পরিচিতি পায়। এই নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে পৌঁছান গুয়াতেমালায়, আর সেখানে গিয়ে তিনি নিজের চোখে দেখেন সিআইএর মদদে হওয়া একটা সামরিক অভ্যুত্থান। এই ঘটনাটা তার মনে গেঁথে যায়। তিনি বুঝতে পারেন যে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হলে সশস্ত্র সংগ্রাম ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর এই বিশ্বাস থেকেই তিনি ফিদেল কাস্ত্রোর খোঁজে পাড়ি জমান মেক্সিকোতে। একদম প্রায় হেরে যাওয়ার দশা থেকে তারা ঘুরে দাঁড়ান ওই সিয়েরা মায়েস্ট্রার পাহাড়ে। চে আর কাস্ট্রো একটা জিনিস খুব ভালো বুঝেছিলেন, শুধু বন্দুক দিয়ে যুদ্ধ জেতা যায় না, মানুষের মন জিততে হয়। আর ঠিক এই কাজটাই তারা করলেন। শুধু একটা বিদ্রোহী বাহিনীই বানাননি, তারা সেখানে স্কুল খুলেছেন, মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন, আর এভাবেই সাধারণ কৃষকদের আস্থা অর্জন করে নিয়েছিলেন। কিন্তু ঠিক এই সময়েই চের চরিত্রের আরেকটা দিক, মানে তার অন্ধকার দিকটা, প্রথমবারের মতো সবার সামনে আসে। তিনি যেমন ছিলেন তুখোর একজন স্ট্র্যাটেজিস্ট, তেমনি ছিলেন সাংঘাতিক কঠোর একজন মানুষ। বিশ্বাসঘাতকতার সামান্য সন্দেহ কাউকে বিন্দুমাত্র ছাড় দেননি, সোজা মৃত্যুদণ্ড। আর এটাই ছিল তার ভবিষ্যতের নির্মমতার একটা প্রথম ঝলক। আচ্ছা, এরপর এলো 1959 সাল। বাতিস্তা সরকারের পতন হল। বিপ্লবী চে গেভেরা এবার হয়ে উঠলেন শাসক চে গেভেরা। আর ক্ষমতার চেয়ারে বসার পর তার আদর্শ আর তার নির্মমতার যে লড়াইটা, সেটা আরও অনেক বেশি স্পষ্ট হয়ে ওঠে। তো চলুন দেখি, কিউবাকে নতুন করে গড়ার এই সময়টাতে তার ভূমিকা ঠিক কেমন ছিল। গুয়েভারার সবচেয়ে প্রশংসিত কাজগুলোর মধ্যে একটা হলো এটা। দেখুন, ক্ষমতায় আসার সাথে সাথেই তিনি দেশ জুড়ে একটা সাক্ষরতা অভিযান শুরু করেন, আর এর ফল ছিল অবিশ্বাস্য। মাত্র ১ বছরের মধ্যে কিউবার সাক্ষরতার হার ৬০% থেকে লাফিয়ে ৯৬% পৌঁছে যায়। ভাবা যায়, এটা ছিল এক কথায় একটা অসাধারণ সামাজিক বিপ্লব। আর ঠিক এখানেই সেই ভয়ঙ্কর বৈপরীত্যটা চোখে পড়ে। ভাবুন তো, যে মানুষটা লক্ষ লক্ষ মানুষকে শিক্ষার আলো দেখাচ্ছেন, সেই একই মানুষ লা কাবানিয়া কারাগারে বসে শত শত রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করছেন। তিনি একদিকে যেমন গড়ছিলেন, ঠিক তেমনি অন্যদিকে ভাঙছিলেনও। চেয়ের মাথায় কিউবার জন্য একটা পরিষ্কার ভিশন ছিল। তিনি এর নাম দিয়েছিলেন নতুন মানুষ গড়া। এর মানে কি? এর মানে হল সমাজকে একেবারে ঢেলে সাজানো, দরকার হলে জোর করে। তার লক্ষ্য ছিল একটাই, পুঁজিবাদের স্বার্থপর মানসিকতা উপড়ে ফেলে এমন একটা নতুন সমাজ তৈরি করা, যেখানে সবাই সাম্যবাদী আদর্শ মেনে চলবে। আর যারা মানবে না, তাদের জন্য ছিল কঠোর ব্যবস্থা। কিন্তু চের যে বিপ্লবী চেতনা, সেটা শুধু কিউবার মতো একটা ছোট দ্বীপে আটকে থাকার মতো ছিল না।
তার আকাঙ্ক্ষা ছিল আরও অনেক বড়। তিনি এতটাই আপোষহীন ছিলেন যে এমনকি নিজেদের বন্ধুরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের সমালোচনা করতেও ছাড়েননি। তিনি আসলে বিপ্লব করার জন্য নতুন নতুন জায়গা খুঁজছিলেন। একবার শুধু কল্পনা করুন, কিউবার জাতীয় ব্যাংকের প্রেসিডেন্টের মতো বড় পদ, মন্ত্রিত্ব, ক্ষমতা, আরাম সবকিছু এক কথায় ছেড়ে দিলেন। কেন? কারণ তিনি আবার গেরিলা যোদ্ধা হতে চেয়েছিলেন। তার লক্ষ্য শুধু কিউবাকে বদলানো ছিল না, তিনি চেয়েছিলেন সারা বিশ্বে বিপ্লবের আগুন ছড়িয়ে দিতে। আর সেই লক্ষ্যে তিনি প্রথমে কঙ্গো আর তারপর বলিভিয়ার পথে পা বাড়ালেন। তবে সারা বিশ্বে বিপ্লব ছড়িয়ে দেওয়ার এই স্বপ্নটাই কিন্তু তাকে তার শেষ পরিণতির দিকে ঠেলে দেয়। আমরা এবার গুয়েভেরার জীবনের একদম শেষ অধ্যায়ে চলে এসেছি, যেখানে তার সবকিছু বদলে দেওয়ার অভিযানটা ব্যর্থ হয়, তার মৃত্যু হয়। কিন্তু জন্ম হয় এক নতুন মিথ বা কিংবদন্তির। আসলে বলিভিয়ায় তার শেষ অভিযানটা ছিল আগাগোড়া একটা ব্যর্থতা। কিউবাতে তিনি যেমন সাধারণ মানুষের সমর্থন পেয়েছিলেন, বলিভিয়া তার কিছুই পাননি। ফলে তিনি একদম একা আর বিচ্ছিন্ন হয়ে পড়েন। একদিকে বলিভিয়ার সেনাবাহিনী আর তাদের পেছনে সিআইএর মদদ, সব মিলিয়ে তার বিপ্লবের স্বপ্নটা খুব দ্রুতই একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আর এখানেই সবচেয়ে বড় প্যারাডক্সটা তৈরি হয়। তার রক্তমাংসের শরীরটা শেষ হয়ে গেলেও তার মৃত্যু তাকে একটা কালচারাল আইকনে পরিণত করে, এমন এক প্রতীক যার আসল জীবনের ভালো মন্দ জটিলতা অনেক কিছুই মানুষ ভুলে যায়। আজকের দিনে টি-শার্টে, পোস্টারে সব জায়গায় যে চেয়ের ছবি দেখা যায়, সেটা যেন সেই মিথেরই অংশ। তাহলে একদম শেষে এসে আমরা সেই প্রথম প্রশ্নটাতেই ফিরে আসি। চে গুয়েভারা আসলে কে? মুক্তির প্রতীক, নাকি আদর্শের নামে তৈরি হওয়া এক নায়কতন্ত্রের এক ভয়ঙ্কর উদাহরণ? তিনি যে মহান লক্ষ্যের কথা বলতেন, সেই লক্ষ্যে পৌঁছনোর জন্য যে নির্মম আর রক্তাক্ত পথ বেছে নিয়েছিলেন, সেটা কি আদৌ ঠিক ছিল? এই প্রশ্নের উত্তরটা হয়তো আজও অমীমাংসিত।